শাসক হবে সিংহের মতো সাহসী, শ্রীগালের মতো ধূর্ত। ওখানেও আমাদের ফ্যাসিস্ট সরকারের লোক ছিল, কি পড়াচ্ছি কি বলছি প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যেত এবং দেখা যেত যে পরের দিন আমার বাসায় এনএসআই কথা বলতে আসছে। আমি নিজে যদি হিজাব পরি নাই, কিন্তু হিজাবের ব্যাপারে আমার কোনো নেগেটিভ কিছু নাই এবং আমি পছন্দ করি। আমি পড়তে পারি না, সেটা আমার ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি পছন্দ করি যারা হিজাব পরে। আমার মেয়ে অধিকাংশ সময় মাথায় কাপড় দিয়ে রাখে, আমার মেয়ে কিন্তু এইভাবে পড়ে। আমি তাকে কখনো বাধা দিই না যে তুমি পড়ো না। মেকিয়াভেলি বলেছিলেন যে শাসক হবে সিংহের মতো সাহসী, শ্রীগালের মতো ধূর্ত। কেন? সাহসী শাসক যদি হন তাহলে যে কোনো বাধা বিপত্তি উনি মোকাবেলা করতে পারবেন, আর শ্রীগালের মতো ধূর্ত হলে কি হবে, যে কোনো ষড়যন্ত্র উনি রুখে দিতে পারবেন, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র। আমাদের দেশে কিন্তু এরকম শাসক খুব জরুরি, কারণ আমরা তিন দিকে একটা রাষ্ট্র দিয়ে ঘিরে আছি, যারা প্রতি মুহূর্তে আমাদের বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে। আমরা যদি সাহসী শাসক পাই তাহলে তাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো। যদি আমরা শ্রীগালের মতো ধূর্ত শাসক পাই তাহলে তাদের ষড়যন্ত্রগুলো আমরা বুঝে ফেলবো এবং সেইভাবে আমরা আমাদের নীতি নির্ধারণ করতে পারবো। এই জন্য আমি মনে করি আমাদের শাসক সাহসী এবং ধূর্ত, এই দুটাই হওয়া উচিত। আমাদের জনগণ কিন্তু অনেক সচেতন। আমরা ভাবি যে আমাদের জনগণ অনেক বুঝে না, তারা নিরক্ষ, তারা পড়াশোনা জানে না, এই জন্য বুঝে না, কিন্তু আমাদের জনগণ অত্যন্ত অত্যন্ত সাহসী এবং সমস্ত কিছু বুঝেন এবং সচেতন। তারা যদি নির্ভয়ে নির্লোভে যদি ভোট দিতে পারেন তাহলে সত্যি সত্যি খুব ভালো শাসককে নির্বাচন করতে পারবেন। কিন্তু যেটা এতক্ষণ সবার কাছে আমরা শুনলাম যে সত্যি কথা এটা, যে আমাদের দুর্নীতি আমাদের পুরো সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি। আমাদের ভোটারদের কেনা হয় পয়সা দিয়ে, যার জন্য তারা যাকে নির্বাচিত করতে চান অনেক সময় তাদেরকে নির্বাচিত করতে পারেন না, কারণ পয়সা দিয়ে তার মুখ বন্ধ করে ফেলা হলো কিংবা ভোট তার কিনে নেওয়া হলো। এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে। আমাদের করাপশন এই 16 বছরে বা ফ্যাসিস্ট হাসিনার আমলে করাপশন এমন একটা জায়গা নেই যে জায়গায় করাপশন ঢুকে নেই। প্রত্যেকটা জায়গায় করাপশন। আমি একটা ইউনিভার্সিটিতে এখন একটা চেয়ারে আছি, আমি সেখানে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমি এতদিন ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর। ওখানে যে আমি দেখছি সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে এই একইভাবে দুর্নীতি। ঢাকা ইউনিভার্সিটিতেও তাই ছিল। মানে আমরা দুর্নীতি থেকে বের হতে পারছি না। এটা খুব একটা কঠিন জিনিস। এই করাপশনটাকে কিভাবে পারা যাবে আমি জানি না, কিন্তু করাপশনটাকে দূর করতে হবে। এখন যদি একজন ভালো নিরপেক্ষ একজন শাসক আসেন, যদি একজন জনদরদী শাসক আসেন, উনি যদি দেশপ্রেমিক হন তাহলে অবশ্যই এই জিনিসগুলো দূর হবে। এই শাসকের যদি সেবার মনোভাব থাকে, যদি মনে করেন যে হ্যাঁ জনগণকে সহযোগিতার জন্য আমি এসেছি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে, আমি এসেছি জনগণের অধিকার তাদের কাছে পৌঁছে দিতে, তাহলে অবশ্যই এই দুর্নীতি আমাদের সমাজ থেকে দূর হবে। পলিটিক্যাল সায়েন্সে আমি একটা সাবজেক্ট পড়াতাম, মানে অনেকগুলোর মধ্যে একটা ছিল হিউম্যান রাইটস অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স। হিউম্যান রাইটস অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স। পলিটিক্যাল ভায়োলেন্স যখন আমরা, হিউম্যান রাইটস তো ঠিক আছে, পলিটিক্যাল ভায়োলেন্স যখন আমি পড়াতে যেতাম তখন দেখতাম যে অনেকের মোবাইল চালু হয়ে যেত। অর্থাৎ ওখানেও আমাদের ফ্যাসিস্ট সরকারের লোক ছিল, কি পড়াচ্ছি কি বলছি প্রত্যেকটা কথা রেকর্ড হয়ে যেত এবং দেখা যেত যে পরের দিন আমার বাসায় এনএসআই কথা বলতে আসছে। জিজ্ঞেস করলে বলতে, ম্যাডাম আপনার সঙ্গে পরিচিত হতে আসলাম। ইনডিরেক্ট হুমকি। আমরা কিন্তু প্রতিটি পদে প্রতিটি সময় আমরা এই ধরনের একটা আতঙ্কের মধ্যে থাকতাম বা এরকম একটা আতঙ্কের মধ্যে ছিলাম। আমি আমার পক্ষ থেকে, আমি শিক্ষক হিসাবে, ওর নাম যেন কি, হ্যাঁ যেমন নেসার যেরকম বলেছে শিক্ষকদের সহায়তা পাইনি, আমি কিন্তু সবসময় দাঁড়িয়েছিলাম। আমাদের এরকম টিচার ছিল যারা ভাইবা বোর্ডে কেন তুমি হিজাব পরে আসছো এরকম কথা বলতো, সেগুলোকেও আমি ঠেকিয়েছি যে হিজাব পার্সোনাল চয়েস, এটা নিয়ে কোনো কথা বলতে পারো না। ও যদি মনে করো হিজাব পড়বে, তুমি তোমার পড়াশোনার কথা জিজ্ঞেস করো, অন্য বাইরে কিছু করতে পারবে না। এই জিনিসটা আমি কিন্তু ওদের পাশে সবসময় দাঁড়িয়েছি। একবার এক হল থেকে মেয়েকে হিজাব পরে দেখে বের করে দেবে, আমি সেখানে ফাইট দিয়েছি, না
হিজাবের জন্য না, যদি কোনো প্রবলেম পাওয়া যায় তাহলে বাদ করা যাবে, হিজাবের জন্য না। আমি নিজে যদি হিজাব করি নাই, কিন্তু হিজাবের ব্যাপারে আমার কোনো নেগেটিভ কিছু নাই, এবং আমি পছন্দ করি। আমি পড়তে পারি না, সেটা আমার ব্যক্তিগত চয়েস, কিন্তু আমি পছন্দ করি যারা হিজাব পরে। আমার মেয়ে অধিকাংশ সময় মাথায় কাপড় দিয়ে রাখে, আমার মেয়ে কিন্তু এইভাবে পড়ে। আমি তাকে কখনো বাধা দিই না যে তুমি পড়ো না, মানে যার যার চয়েস সে এটা করবে, এটাকে নিয়ে কোনো কথা বলা উচিত না। আর আমাদের তো ইসলাম বলেছে হিজাব করতে, আমরা যারা পড়ি না তারা আমরা হয়তো আল্লাহর কাছে গুনাহ করছে, আল্লাহ হয়তো নিজ গুণে ক্ষমা করে দেবেন, কিন্তু এটা নিয়ে কথা বলা ঠিক না। আবার এটাও সত্যি যে একদম মানে কমপ্লিটলি অপোজিট শরিয়া আইন চলে আসবে দেশে, এটাও ঠিক না। প্রত্যেক মানুষের অধিকার আছে নিজের মতো বাঁচার, সেইভাবে তাকে বাঁচতে দিতে হবে। আমরা সিভিল আইনে যদি দেখি, আমরা সিভিল আইনে সবাই স্বচ্ছন্দ, সেখানেই আমাদের থাকা উচিত। সিভিল আইন যেরকম, হয়তো কিছু কিছু সংস্কার হওয়া উচিত, কিন্তু একদম এরকম র্যাডিক্যাল পরিবর্তন আসা ঠিক না। এই গত 1 বছরের যে সরকার, সেই সরকারের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে অনেকগুলি সংস্কার করবে, বাংলাদেশে অনেক পরিবর্তন আনবে। আমরা জানি যদিও 15 বছরের ফ্যাসিস্ট আমলের পরে অনেক কষ্টসাধ্য এটা, কিন্তু তারপরেও আমরা কিছু আশা করেছিলাম যে অন্তত কিছু পরিবর্তন হোক। কিছু পরিবর্তন হলে আমাদের মধ্যে একটা আশার সঞ্চার হতো যে এই গভর্নমেন্ট হয়তো ভালো কিছু করতে পারবে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তেমন কিছু আশাপ্রদ কিন্তু আমাদের সঙ্গে আসলে ঘটে নাই। কারণ এটা তো খুব জরুরি ছিল যে জুলাই আগস্ট আন্দোলনে অনেক শহীদ মারা গেছেন, অনেক শহীদ আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। আর এই পরিবর্তনটা আমরা সেই 9 সালের পর থেকেই চাচ্ছিলাম যে একটা পরিবর্তন হোক, পরিবর্তন হোক। কারণ আমরা নিজেরা ভোট দিতে পারি নাই, আমরা নিজেরা কোনোদিন কোনো মানে কথা শক্তভাবে মুখ খুলে বলতে পারি নাই, কারণ সঙ্গে সঙ্গে আমাদের পিছনে কেউ না কেউ এসে দাঁড়িয়ে যেত, এনএসআই বা কেউ। তো যখন এই পরিবর্তনটা আসলো, তখন আসলে উচিত ছিল বেশ কিছু জিনিস সংস্কার হওয়ার, বেশ কিছু জিনিসের পরিবর্তন হওয়ার, যেটা আমাদের প্রত্যেকের দাবি ছিল। তারপরে এখনো সময় আছে, এখনো কিছু হয়তো হতে পারে। আমরা আশা করব এই গভর্নমেন্ট অন্তত কিছু জিনিস আমাদেরকে দিয়ে যাবেন না, যেমন একটা নিরপেক্ষ, একটা সুন্দর নির্বাচন, যেখানে কোনো কারচুপি হবে না, যেখানে কোনো কিছু থাকবে না, যেখানে একদম সঠিকভাবে সুন্দরভাবে সততার সঙ্গে একটা নির্বাচন হবে, যেটা আমাদের দেশের মানুষের বহু দিনের দাবি। কারণ আমরা এমন ইলেকশন অনেকগুলি দেখেছি যেখানে আমরা নিজেরা ভোট দিতে গিয়ে দেখেছি আমাদের ভোট দেওয়া হয়েছে, যেখানে ভোট দিতে যে আমরা আক্রান্ত হয়েছি, সেরকম অনেকগুলো ইলেকশন হয়েছে। সুতরাং আমরা এমন ইলেকশন চাই যে ইলেকশনে আমরা সবাই স্বাধীনভাবে ভোট দিতে পারবো এবং কোনো কারচুপি হবে না, আমার ভোটটা আগে দেওয়া হবে না, এবং আমরা সবাই খুব সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট নিয়ে আমরা ব্যাক করব। আমরা দেখব যে আমাদের এই গভর্নমেন্ট একটা সুন্দর নির্বাচন দিয়ে আমাদেরকে অন্তত খুশি করবেন। আর কেমন সেবক, কেমন শাসক চাই, সেবক নাকি শাসক যিনি শাসন করবেন? আসলে আমাদের দরকার মিশ্রণ, দুইটারই মিশ্রণ, যিনি শাসনও করবেন, যিনি সেবাও করবেন। কারণ যদি শুধু সেবা করার জন্য আসেন, তাহলে কিন্তু আমাদের দুর্নীতি বা কারাপশন যেরকম আছে সেগুলোকে আমরা দূর করতে পারবো না। শাসন করবেন তাদেরকে যারা দুর্নীতি করছে, যারা অন্যায় করছে, তাদেরকে শাসন করবেন, কিন্তু সেবা করবেন সাধারণ মানুষদেরকে, যারা আমরা তাকে ভোট দিয়ে নির্বাচন করেছি বা আমরা যাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছি। এই ধরনের শাসক আমাদের দরকার। এই ধরনের শাসক হতে হলে কয়েকটা জিনিস খুবই জরুরি। একটা ডিসেন্ট্রালাইজেশন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এটা খুবই জরুরি, এবং এটা মুখের কথায় না। আগেকার যেমন হয়েছে মুখের কথায় বিকেন্দ্রীকরণ হয়েছে, সেরকম আমাদের দরকার নেই। আমাদের দরকার ক্ষমতার সঠিক বিকেন্দ্রীকরণ। প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যারা ক্ষমতায় প্রাপ্ত হবেন তারা সেটা প্রয়োগ করতে পারবেন আইন অনুযায়ী, এরকম হতে হবে। থাকতে হবে জনগণের অংশগ্রহণ। অংশগ্রহণ ছাড়া কোনো কাজ হবে না। প্রতিটা পর্যায়ে যদি জনগণের অংশগ্রহণ থাকে, তাহলে অটোমেটিক্যালি সেই সরকার জনগণের সরকার হয়ে যাবে। শাসকদের প্রত্যেকটা পর্যায়ে জবাবদিহিতা থাকতে হবে। জবাবদিহিতা তাদেরকে করতে হবে, প্রতিটি কাজের জন্য জবাবদিহিতা থাকতে হবে। এটা যদি কম্পালসারি করা যায়, তাহলে শাসকরা নিজেরাই ভীত হয়ে যাবেন যে আমাকে তো কথা বলতে হবে, আমাকে তো জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে তারা
সততার সঙ্গে সুন্দরভাবে কাজ করবেন। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়েছে এই 15 বছরে, সেটা হচ্ছে আমাদের সমস্ত ইনস্টিটিউশন যা ছিল সব ধ্বংস হয়ে গেছে। ইনস্টিটিউশন তৈরি করতে হবে। ইনস্টিটিউশনগুলো যদি তৈরি হয়, তারা যদি স্বাবলম্বী হয়, তারা যদি সার্বভৌম হয়, তাহলে কোনো সরকারকে আটকে রাখা যাবে না, বা তাদেরকে দুর্নীতিতে ঢুকতে দেওয়া যাবে না, বা তারা অটোমেটিক্যালি হচ্ছে তারা শুধরে যাবেন। এই জিনিসগুলো আমার মনে হয় যে খুবই জরুরি। শাসক কেমন হচ্ছেন সেটা বেশি না, শাসক এই পদ্ধতিগুলোর মধ্যে দিয়ে গেলে অবশ্যই তারা সেবক হয়ে উঠবেন, এবং সেবক হওয়ার সাথে সাথে যারা দুর্নীতি করছেন, যারা অন্যায় করছেন, তাদেরকে শাসনও করতে পারবেন। আমাদের এই মিশ্রণটাই দরকার। আর এখন দরকার হচ্ছে প্রত্যেকের ভোটে স্বাধীনভাবে ভোট দিয়ে একটা নির্বাচন, সুন্দর সুষ্ঠু একটা নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে আমরা হচ্ছে একটা ভালো সরকার পাবো, যে সরকার আমাদের মন মতো হবে, যে সরকার আমাদের উন্নয়নের জন্য কাজ করবে, যে সরকার আমাদের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়াতে পারবে, যে সরকার আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়ন নিয়ে আসবে। এটা আমার মনে হয় যে খুব জরুরি আজকের দিনে। তো এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। সবাই মিলে আমি এইটাই আমরা প্রার্থনা করব, যেন আমাদের এরকম একটা সুন্দর সরকার আসে পরবর্তী নির্বাচনের মাধ্যমে।